কি হবে যখন কেউ তার স্ত্রীকে বাঁচাতে প্রবেশ করবে মৃত্যুর দুনিয়ায়, অংশ নেবে মৃত্যুর এক খেলায়? সে কি আদৌ পারবে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে, নাকি সেও মারা পড়বে সেই দুনিয়ায়? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া এলিস ইন বর্ডারল্যান্ড সিজন 3। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিজন 3 এর স্টার্টিং হয় সিজন 2 এর এন্ডিং এর কিছু সিন দেখিয়ে। তারপর আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে রিউজি নামে একটি প্রফেসর একটি ইউনিভার্সিটিতে আরিসু, উসাগি সহ বাকি সব বেঁচে যাওয়া প্লেয়ারদের ইন্টারভিউ নিচ্ছিল। ইন্টারভিউ শেষে বেরোতে আমরা জানতে পারি তু আর উসাগি এখন হাজব্যান্ড ওয়াইফ। আরিসু একটি থেরাপি সেন্টারে কাজ করে, যেখানে গেমে বেঁচে যাওয়া প্লেয়ারদেরকে থেরাপি দেওয়া হয়। তারই এক সেশনে সিজন 2 এর এনের সাথে আরিসুর দেখা হয়। এন আরিসুকে চিনতে পারলো, আরিসু তাকে চিনতে পারেনি। তখন এন তাকে বলে যে সে আরিসুর সাথে গেমে ছিল। এনের কাছে এমন একটি ড্রাগস আছে যার সাহায্যে কিছু সময়ের জন্য সেই গেমে যাওয়া যায়। তখন তাদের কথা বলার মাঝখানে অন্য একটি থেরাপিস্ট চলে আসায় তারা কথা বলা বন্ধ করে দেয়। তারপর আমরা রিউজিকে দেখতে পারি। রিউজি আফটার লাইফ নিয়ে, মানে মৃত্যুর পরের এই গেম নিয়ে রিসার্চ করছিল। এই সূত্রে সে একটি সেমিনারে গিয়ে পৌঁছায়। এই সেমিনারে তাকে অংশ নিতে হয় ভয়ানক এক মৃত্যুর গেমে। ধীরে ধীরে অন্য সব প্লেয়াররা মারা যায়, বেঁচে যায় শুধু রিউজি, আর বাকিদের বডি পরের দিন সকালে সেই জায়গাতেই পাওয়া যায়। এইদিকে গেম সম্পর্কে আরিসুর কিছু মনে না থাকলেও ওসাগি এর অনেক কিছুই মনে রয়েছে। এক রাতে আরিসুকে কল দিয়ে ওসাগি কিছু বলতে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই তাদের কলটি কেটে যায়। কেটে যাওয়ার পর থেকে ওসাগিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওসাগিকে খুঁজে আরিসু যখন বাসায় ফিরছিল, তখন টানেলের মধ্যে এক লোক আরিসুর পকেটে একটি জোকার কার্ড দিয়ে যায় এবং তাকে গেমে পুনরায় ফিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। পরের দিন পুলিশ আরিসুকে কল দিয়েও জানায় যে ওসাগিকে পাওয়া গেছে, তার সাথে অন্য একটি লোককেও পাওয়া গেছে। আরিসু হসপিটালে গিয়ে দেখে ওসাগি কোমাতে, তার সাথে পাওয়া যাওয়া লোকটি অন্য কেউ না, রিউজি তখন কোমাতে ছিল। আরিসু যখন জিনিসপত্র শনাক্ত করতে যায়, তখন সেখানে গিয়ে সেই জোকার কার্ডটি দেখতে পারে। তখন সে বুঝতে পারে যে ওসাগি আর রিউজি তারা দুজনই এখন মৃত্যুর পরে সেই গেমে আছে। আরিসু আরও জানতে পারে যে ওসাগি এখন প্রেগনেন্ট, তাই সে ওসাগি এবং তাদের অনাগত বাচ্চাকে বাঁচানোর জন্য সেই মৃত্যুর পরের গেমে আবার ফেরত যেতে চায়। অ্যানের কাছে গিয়ে ড্রাগস নিয়ে সেই গেমের ভিতর আবার প্রবেশ করে। আরিসু গেমে প্রবেশ করার সাথে সাথে শুরু হয়ে যায় সেই মৃত্যুর খেলা। প্রথম গেমের নাম ছিল ফরচুন, যেখানে একটা করে নাম্বার পিক করতে হবে আর নাম্বার অনুযায়ী থাকা প্রশ্নের উত্তর দিতে হবে। তাদের দেয়া উত্তরের সাথে সঠিক উত্তরে যত সংখ্যার হেরফের হবে, ঠিক তত সংখ্যক তীর তাদের উপর আকাশ থেকে চালানো হবে। প্রথমে তাৎসু নামে এক লোক এই গেমে অংশ নেয়। কার্ডটিতে গুড লাক লেখা ছিল, যার কারণে তার কোনো প্রশ্নের উত্তর দিতে হয়নি আর আকাশ থেকে কোনো তীরও তাদের উপর আসে। তারপর একটি মেয়ে যায়। মেয়েটির প্রশ্নে একটি অঙ্ক ছিল যার উত্তর হবে 18, কিন্তু সে উত্তর দেয় 15। যেহেতু মেয়েটি 3 কম বলেছে, তাই আকাশ থেকে তাদের উপর 3টি তীর মারা হয়। তার মধ্যে একটি তীর মেয়েটির গলায় লাগে এবং সে তৎক্ষণাৎ মারা যায়। এতে সবাই ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয়। একজন গেম এরিনা থেকে বের হতে চাইলে সেই গেম এরিনা থেকে বের হওয়ার সাথে সাথেই তাকে মেরে ফেলা হয়। তখন বাধ্য হয়ে তারা এই গেম খেলতে শুরু করে। একে একে সবাই যায়, কিন্তু কেউই কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। তাই প্রতিবার আকাশ থেকে অসংখ্য তীর তাদের উপর চালানো হয়। এতে অনেকেই মারা যায়। সবার শেষে পালা আসে আরিসুর। তার প্রশ্ন ছিল পৃথিবীর জনসংখ্যা কত। সে বলে 7.9 বিলিয়ন, কিন্তু সঠিক উত্তর ছিল 8 বিলিয়ন। যেহেতু 100 মিলিয়নের হেরফের, তাই সবারই মাথা নষ্ট। তাই এবারে আকাশ থেকে 100 মিলিয়ন তীর ধেয়ে আসতে থাকে তাদের দিকে। কোনো রকমে আরিসু সহ কিছু মানুষ একটি টানেলের মাধ্যমে এই গেম থেকে পালাতে সক্ষম। আর এই ভয়ানক গেমের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম রাউন্ড শেষে বেঁচে যাওয়া প্লেয়াররা একটি শপিং মলে আশ্রয় নেয়, যেখানে সবাই নিজেদের এই গেমে আসা নিয়ে আলোচনা করে। পরের দিন একটি রিসার্চ ফ্যাসিলিটিতে দ্বিতীয় রাউন্ড শুরু হয়, আর এই রাউন্ডের নাম জম্বি হান্ট। এই রাউন্ডে টোটাল 4টা টিমের মধ্যে খেলা হবে। প্রতিটি টিমের প্লেয়াররা 7টি করে কার্ড পাবে। রাউন্ড শুরু হলে একজন প্রথমবার যাকে টাচ করবে তার সাথেই তার ম্যাচ খেলতে হবে। ম্যাচ শেষ হলে তাদের কার্ডের নাম্বার যোগ করলে যার পরিমাণ বেশি থাকবে সে অন্যজনের কাছ থেকে একটি কার্ড নিয়ে নেবে। এখানে 3টি স্পেশাল কার্ড আছে। প্রথমটি হলো জম্বি কার্ড। এই কার্ড ইনস্ট্যান্টলি অন্যজনকে জম্বি বানিয়ে দিবে। প্রতি টিমের মধ্যে একজনকে এই কার্ড দেওয়া হবে। টোটাল 4 জনের কাছে এই কার্ড থাকবে। দ্বিতীয় আসে গান কার্ড। গান কার্ড ইউজ করে জম্বি কার্ড ওনারকে মেরে ফেলা যাবে, কিন্তু একটি গান কার্ড একবার ইউজ করা যাবে। সর্বশেষ আসে ভ্যাকসিন কার্ড। প্রতিটি টিমের কিছু সংখ্যক মেম্বারদেরকে এই ভ্যাকসিন কার্ড দেওয়া হবে। ভ্যাকসিন কার্ড জম্বি কার্ডকে নষ্ট করে দেবে। 20 রাউন্ড শেষে জম্বি আর হিউম্যানসদের মধ্যে যাদের সংখ্যা বেশি থাকবে তারাই দ্বিতীয় রাউন্ড পার করতে পারবে। গেম শুরু হতেই যাদের কাছে জম্বি কার্ড আছে তারা বাকি প্লেয়ারদের জম্বিতে কনভার্ট করতে শুরু করে। এতে জম্বি কার্ড ক্রমশই বাড়তে থাকে। সবাই যখন জম্বি কার্ড নিয়ে ব্যস্ত, তখন রেই নামে একটি মেয়ে আরিসুদের কাছে আসে।
সে জানায় তার কাছে জম্বি কার্ড আর ভ্যাকসিন কার্ড দুটোই আছে, যেটার ভয় দেখিয়ে জম্বি কার্ড যেন না বাড়ে তা নিশ্চিত করতে পারবে। অন্যদিকে ইকেনো নামের একটি ছেলে সন্দেহ করে যে রেইর কাছে ভ্যাকসিন কার্ড আছে কিনা, তাই সে সব জম্বিদেরকে গান কার্ড দিয়ে মারতে থাকে। এটা অন্যান্য টিম দেখে পুনরায় জম্বি কার্ড ব্যবহার শুরু করে এবং সবাইকে জম্বিতে পরিণত করতে থাকে। আরিসু তখন বুঝতে পারে গেম শেষে জম্বির সংখ্যা বেশি থাকবে, তাই তাদেরকে বেঁচে থাকতে হলে জম্বি হতে হবে। তাই সে তার সব টিম মেম্বারদেরকে জম্বি বানাতে শুরু করে। অন্যদিকে ইকেনো রেইকে গান কার্ড দিয়ে মারতে চায়, কিন্তু রেই মরে না। তখন ইকেনো বুঝতে পারে রেইর কাছে জম্বি কার্ড কখনোই ছিল না, সে সবাইকে মিথ্যে বলেছে। ইকেনো যাওয়ার পর আরিসু রেইর কাছে আসে, তাকেও জম্বি বানিয়ে দেয়। রেই তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় যে সে প্রথম থেকেই জম্বি। রাউন্ড শেষে দেখা যায় জম্বি 32 জন আর হিউম্যান মাত্র 13 জন। তাই জম্বি জিতে যায় আর হিউম্যানরা মারা পড়ে। অন্যদিকে আমাদের ওসাগিদের দেখানো হয়, তারাও লেজার ডজ করে রাউন্ড পার করে। গেম শেষে ওসাগি আর রিউজির কথার মাধ্যমে আমরা বুঝতে পারি বান্ডা নামের লোকটি রিউজিকে টাচ দিয়ে ওসাগিকে যেন এই গেমে নিয়ে আসে। আর আমরা এটাও জানতে পারি রিউজি কিভাবে পঙ্গু হয়েছিল। আসলে সে তার এক স্টুডেন্টের সাথে মৃত্যুর দুনিয়া নিয়ে রিসার্চ করছিল। এক্সপেরিমেন্টের এক পর্যায়ে তার স্টুডেন্ট ঘটনাস্থলে মারা যায়, আর এই অপরাধবোধ থেকে রিউজি সুইসাইড করতে যায়, কিন্তু ভাগ্যক্রমে সে মারা যায় না, কিন্তু তার কোমরের নিচ থেকে বাকি অংশ প্যারালাইজড হয়ে যায়। সিন শিফট হয় তৃতীয় রাউন্ডের গেমিং এরিনাতে। তৃতীয় রাউন্ডটি শুরু হয় একটি ট্রেনের মধ্যে। রুলস হচ্ছে 8টা বগি পার করে গিয়ে ট্রেনটি ক্র্যাশ হওয়ার আগেই তা থামাতে হবে, যার মধ্যে 4টি বগিতে থাকবে বিষাক্ত গ্যাস। সবার কাছে একটি করে মাস্ক থাকবে, যার মধ্যে 4টি করে সিলিন্ডার থাকবে গ্যাস থেকে বাঁচার জন্য। আরিসুরা গেম শুরু করে। তাদের প্রথম বগিতে কোনো গ্যাস ছিল না, দ্বিতীয় বগিতে ছাড়া হয় বিষাক্ত গ্যাস, কিন্তু তারা মাস্ক পরে থাকায় সবাই বেঁচে যায়। তৃতীয় রাউন্ডেও কোনো গ্যাস ছাড়া হয় না। এদিকে তাদের মাস্কের সিলিন্ডার কমতে থাকে। তখনই তাদের পাশ দিয়ে অন্য একটি ট্রেনকে যেতে দেখা যায়। সেই ট্রেনে বিষাক্ত গ্যাসের কারণে অন্যান্য প্লেয়াররা মরতে থাকে। সেটা দেখে এই ট্রেনের সবাই ভয় পেয়ে যায়। তারা মনে করে যে তাদেরকে ভয় দেখানোর জন্য এই ট্রেনটি এখন আনা হয়েছে। তারা মনে করে তাদের ভয় দেখানোর জন্য এখন তাদেরকে এটা দেখানো হয়েছে, যার কারণে অনেকেই চতুর্থ রাউন্ডে কোনো মাস্ক পরে না। চতুর্থ রাউন্ডে বিষাক্ত গ্যাস ছাড়ায় অনেকেই সেখানে মারা পড়ে। অন্যদিকে আমাদের ওসাগিদের ট্রেন দেখানো হয়, যেখানে তারাও একে একে সব বগি পার করতে থাকে আর তাদের সিলিন্ডার শেষ হতে থাকে। তারা যখন 6 নম্বর বগিতে এসে পৌঁছায়, তারা মনে করে এই বগিতেই বিষাক্ত গ্যাস ছাড়া হবে, তাই তারা তাদের একটি সিলিন্ডার ইউজ করে ফেলে। কিন্তু এই বগিতে কোনো বিষাক্ত গ্যাস ছাড়া হয় না, যার কারণে তাদের কাছে সিলিন্ডার থেকে যায় মাত্র 1টি আর বগি থেকে যায় 2টি, আর সেই 2 বগিতেই ছাড়া হবে বিষাক্ত গ্যাস। চোখের সামনে তাদের এই নিশ্চিত মৃত্যু জেনে সবাই কান্নায় ভেঙে পড়ে। সবাই ওসাগিকে দোষ দিতে থাকে, কারণ তার কথার জন্যই তারা এই বগিতে সিলিন্ডার ইউজ করে ফেলেছে। সবাই যখন কান্নায় ভেঙে পড়েছে, তখনই ট্রেনটি আবার একটি টানেলে প্রবেশ করে। আর এই টানেল দেখে ওসাগির মনে পড়ে যায় এখন অন্য একটি ট্রেন এখান দিয়ে যাবে। ওই ট্রেনে সবাই যেহেতু আগেই মারা গিয়েছে, তাই তারা ওই ট্রেনে উঠে পড়তে পারবে। যদিও এই কাজটি খুবই বিপজ্জনক, তবুও তাদের হাতে এছাড়া আর কোনো রাস্তা নেই। তাই একে একে ওসাগি সহ বাকিরা লাফ দিয়ে ওই ট্রেনে উঠতে থাকে। কোনোরকম রিউজি তার হাত ব্যবহার করে এই ট্রেন থেকে ওই ট্রেনে লাফ দেয়, কিন্তু সে অল্পের জন্য ট্রেনের নিচে পড়ে যাচ্ছিল। তখন বাকিরা তার হাত ধরে টেনে তাকে ট্রেনের উপরে উঠিয়ে নেয়। তারা সবাই পার হয়ে যেতে পারলেও 2 জন আসতে পারেনি, কারণ তার আগেই ট্রেনটি টানেল থেকে বের হয়ে যায়। ওই টানেল থেকে বের হয়ে অন্য একটি টানেলে ট্রেনটি প্রবেশ করে। তখনই তাদের পাশ দিয়ে অন্য একটি ট্রেন যায়, আর সেই ট্রেনে ওসাগি আরিসুকে দেখতে পায়। তখন দুজনই চেষ্টা করে এক ট্রেন থেকে অন্য ট্রেনে যাওয়ার, কিন্তু তার আগেই ট্রেন দূরে সরে যায়। ওসাগির সাথে রিউজিকে দেখে তাৎসু উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখনই তারা দেখতে পায় তাদের ট্রেন ক্র্যাশ করবে। আরিসি দ্রুত ড্রাইভিং রুমে যায়। তাড়াহুড়ো করে সে ভুলে অ্যাক্সিলারেটর টান দিয়ে ফেলে, যার কারণে ট্রেন আরও দ্রুত চলতে শুরু করে। যখন সে ভুল বুঝতে পারে, তখন ব্রেক টানে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর তাদের ট্রেন ট্র্যাক থেকে বের হয়ে ক্র্যাশ করে। এই ক্র্যাশে অনেকে আহত হয়। সবাই যখন আরিসুকে ট্রেনের ভিতর থেকে বের করে, তখন দেখতে পায় আরিসু অনেক বেশি আহত। তখন সবাই তাৎসুকে তার ক্ষতস্থান সেলাই করে দিতে বলে। তাৎসু সেফটি পিন দিয়ে তা সেলাই করে দেয়। সারা রাত তারা আরিসুর দেখাশোনা করে। সারা রাত পার হয়ে যায়, কিন্তু তখনও আরিসু জ্ঞান ফিরে না। পরের দিন সকালে আরিসুর জ্ঞান ফিরে, কিন্তু তার এতটাই বাজে অবস্থা যে সে উঠে দাঁড়াতে পারছিল না। তখনই সবাই চিন্তায় পড়ে যায় যে তারা এখন আরিসুকে নিয়ে কী করবে। তখন আরিসু বলে তারা যেন আরিসুকে রেখেই চলে যায়, কিন্তু আরিসু যেহেতু আগের রাউন্ডগুলোতে তাদেরকে বাঁচিয়েছে, তাই তারা তাকে ছেড়ে যেতে চায় না।
এমনই এক মুহূর্তে এপিসোড এখানেই শেষ হয়ে যায়। বাকি এপিসোডগুলো পার্ট 2-তে এক্সপ্লেন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।